হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন স্যার, এবং আজকে আমাদের আলোচনার বিষয় লেভেল অফ হেলথ অ্যান্ড লেয়ার্স অফ হিলিং, যেটা হোমিওপ্যাথিক ডক্টরসদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি। তো আজকের মূল প্রোগ্রাম শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব আমাদের ডক্টর হামিম উদ্দিন ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ভীতি, ক্ষুধা, সম্পদের ক্ষতি এগুলো দিয়ে পরীক্ষা করবেন। আর ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। যখন তাদের উপরে কোনো বিপদ মুসিবত আপতিত হয় তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। আজকে 1 জুলাই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটি দিন। যারা শাহাদাত বরণ করেছে তাদের উদ্দেশ্য করে এই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ ডাক্তার হামিম উদ্দিন ভাইকে।
সমসাময়িক এবং আজকের আলোচনার সাথেও সাদৃশ্যপূর্ণ কিছু আয়াতে কারিম তেলাওয়াত করার জন্য। সাদৃশ্যপূর্ণ এজন্যই বললাম কারণ ধৈর্য বিষয়টা শুধু আমাদের মুসলিম বা নামাজে বা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রেই নয়, আমাদের যারা হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথিক ডক্টরস আছেন তাদের ক্ষেত্রেও, এবং রোগীর পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের যে ধৈর্যের প্রয়োজন হয় সেই বিষয়ে আজকের আলোচনা। আমরা আমাদের আজকের সম্মানিত আলোচক ডক্টর নাসিরউদ্দিন স্যারকে আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। স্যার, আপনি আপনার আলোচনা আমাদের উদ্দেশ্যে শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে NHDF means হোমিওপ্যাথিক ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত মুক্ত ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য বিষয় লেভেলস অফ হেলথ অ্যান্ড লেয়ার্স অফ হিলিং। এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আরো স্মরণ করি মুহতাসিম হানিম্যানকে। তো আজকে যারা NHDF গ্রুপে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও একটু ভালো আছি। আজকের যে টপিক, এটা তাৎপর্যপূর্ণ একটি টপিক, বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। লেভেলস অফ হেলথ অ্যান্ড লেয়ার্স অফ হিলিং। স্বাস্থ্যের যেমন স্তর আছে, অনুরূপভাবে আরোগ্যেরও নিরাময়ের কিন্তু স্তর আছে। স্বাস্থ্যের কোন স্তরে গিয়ে কোন মেডিসিন কিভাবে ইফেক্টিভ হচ্ছে, সেটা কিভাবে ভালো হচ্ছে। কারো ক্ষেত্রে আমরা দেখি দ্রুত আরোগ্য হয়, কারো ক্ষেত্রে ডিলেতে আরোগ্য হয়। আসলে এর পিছনে কারণ কি? Why some people recover quickly while others don't? Why the same remedy may occur one patient but not another? আমরা অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে খুব দ্রুত আরোগ্য হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে দ্রুত আরোগ্য হতে দেখে না। আসলে এর পিছনে কারণটা কি? একটা মেডিসিন একজন রোগীকে আরোগ্য করছে, বাট অন্যকে দ্রুত আরোগ্য করতে পারতেছে না। আমরা যখন লেভেলস অফ হেলথ এবং লেয়ার্স অফ হিলিং জানতে পারবো, বুঝতে পারবো, পারসিভ করতে পারবো, তখন কোন পেশেন্ট কিউরেবল, কোন পেশেন্টকে প্যালিয়েশন দিতে হয়, কোন পেশেন্টকে কিউরেটিভ রেমেডি দিতে হয়, কোন পেশেন্ট আদৌ আরোগ্য হবে না, ইনকিউরেবল ডিজিজ। সকল পেশেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে ভালো হয় না। আমরা ঢালাওভাবে বলতে পারি না যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সকল ধরনের পেশেন্ট কিন্তু আরোগ্যযোগ্য। নো, এটা কখনো সম্ভব নয়। whether patient is curable, palliative or incurable। এখন কোন পেশেন্ট আরোগ্যযোগ্য, কোন পেশেন্ট আরোগ্যযোগ্য নয়, শুধুমাত্র প্যালিয়েটিভ রেমেডি দিয়েই হয়তো মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই অবস্থায় রাখতে হবে। অনেক সময় আমরা কিউরেটিভ রেমেডি দিলেই দেখবেন যে আরো বিপদ কিন্তু ঘনিয়ে আসে। এই দিক থেকে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকে দুইটা বিষয়, দুইটা পার্ট, লেভেলস অফ হেলথ অ্যান্ড লেয়ার্স অফ হিলিং। তো লেভেলস অফ হেলথ জানার পরে আমরা লেয়ার্স অফ হিলিং আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এক একজন বিজ্ঞ ডক্টরদের থেকে এক এক ধরনের অবজারভেশন দেখি। আমরা যদি কেন্টের অবজারভেশন দেখি, উনি এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আবার অপরদিকে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের একেবারে শীর্ষ পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জর্জ পিতলকার স্যার
উনিও কিন্তু ক্লিনিক্যাল অবজারভেশন করেছেন এবং সেখানে 22টি অবজারভেশন আছে। তো লেভেলস অফ হেলথ কার কেমন, কিভাবে আরোগ্য হয়, সেগুলো তার স্বাস্থ্যের লেভেল কেমন, এখানে ক্যাটাগরি করছে 4টা, A B C D। বিশেষ করে যারা জুনিয়র আছেন অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে এগুলো নোট করতে থাকবেন। বিশেষ করে সিনিয়রদের জন্য এটা তো আর আলোচনা ওইভাবে করার প্রয়োজন মনে করি না। সিনিয়র যারা আছে অনেকে এই বিষয়ে ভালো জানেন, আমার থেকে অনেক ভালো জানেন। Anyway, come to the point. তো আমরা এই যে ক্যাটাগরি দেখি A B C D, এখন প্রত্যেকটা ক্যাটাগরিতে A গ্রুপের অধীনে যারা থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে, বি গ্রুপের অধীনে যারা থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে, সি গ্রুপের অধীনে যারা থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে, ডি গ্রুপের অধীনে যারা থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে, সে বিষয়ে আলোকপাত করার পরেই আমরা লেয়ার্স অফ হিলিং এ চলে যাব। তো গ্রুপ এ অর্থাৎ লেভেল 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত এখানে আমরা যেটা দেখি যে কোনো সাপ্রেশন থাকে না, কোনো সাপ্রেশন থাকে না, তাদের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকে, গুড হেলথ থাকে, ওয়েল হেলথ থাকে, তাদের কোন রকম সাপ্রেশনের হিস্ট্রি থাকে না, অর্থাৎ মায়াজমেটিক ম্যানিফেস্টেশন আর সলিড মায়াজমেটিক ম্যানিফেস্টেশন থাকে, সেখানে ডিসার্টালজি থাকে না। সেই ক্ষেত্রে রোগী দেখবেন খুব দ্রুত আরোগ্য হচ্ছে। যদি কারো জ্বর দেখা দেয় দেখবেন সুস্পষ্ট লক্ষণ তার মধ্যে প্রকাশিত হচ্ছে। ইনফেকশন দেখা দিলে সুস্পষ্ট লক্ষণ তার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট সুনির্বাচিত মেডিসিন তাকে অ্যাপ্লাই করলে দ্রুতই আরোগ্য হয়ে যায়। অপরদিকে বি গ্রুপের অর্থাৎ লেভেলস অফ হেলথ যাদের 4 থেকে 6 পর্যন্ত, লেভেল যাদের 4 থেকে 6 পর্যন্ত থাকে এদেরকে আমরা জানি মডারেট হেলথ থাকে। এরাও কিউরেবল পেশেন্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সাপ্রেশন যদি করা হয় তো সেটাও খুব দ্রুত ভালো হয়, কিন্তু গ্রুপ এ থেকে খুব কম দ্রুত আরোগ্য হয় কিন্তু গ্রুপ বি এর পেশেন্ট যারা অর্থাৎ লেভেলস অফ হেলথ 4 থেকে 6 পর্যন্ত তাদের স্বাস্থ্য। আপনি কিছু পেশেন্টকে পাবেন যে সাপ্রেশন হয়েছে, অপরদিকে লেভেলস অফ হেলথ 7 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ সি গ্রুপের পেশেন্ট যাদের আমরা কে দেখবো অনেক সাপ্রেশন থাকে। সেখানে হতে পারে স্টেরয়েড, এক্সেসিভ স্টেরয়েড এটা অ্যাপ্লাই করা হয়েছে, অথবা সাইকোট্রপিক্স যে মেডিকেশন আছে এগুলো অ্যাপ্লাই করা হয়েছে। খুব পোর হেলথ থাকে। যদি ওই সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন অ্যাপ্লাই করা হয় তারপরও দেখা যায় যে সেটা স্লোলি কাজ করতেছে। একই পেশেন্ট, সাপোজ গ্রুপ এ পেশেন্ট, তো সে যদি জ্বরে আক্রান্ত হয় খুব দ্রুত ভালো হচ্ছে, তার থেকে একটু কম সময় মানে সময় একটু বেশি নিয়ে আরোগ্য হচ্ছে গ্রুপ বি এর পেশেন্টদেরকে। অথচ এই যে গ্রুপ এ বি সি তিনজনেরই জ্বর যদি দেখা দেয়, কিন্তু সি এর পেশেন্ট যারা অর্থাৎ লেভেলস অফ হেলথ 7 থেকে 9 পর্যন্ত এখানে অনেক সাপ্রেশন থাকে, মেনি সাপ্রেশন, স্পেশালি স্টেরয়েড, সাইকোট্রপিক্স মেডিকেশন, এদেরকে আমরা দেখি যে পোর হেলথ। ওয়েল সিলেক্টেড রেমেডি যদিও দেওয়া হয় সেক্ষেত্রে স্লোলি কাজ করতে থাকে। অপরদিকে ডি গ্রুপের যারা অর্থাৎ লেভেলস অফ হেলথ 10 থেকে 12 পর্যন্ত, 10 থেকে 12 পর্যন্ত যাদের আমরা চিহ্নিত হই, তো বিভিন্ন সময়ে দেখা যাবে রিপিটেড ডিপ সাপ্রেশন হয়েছে। রিপিটেড ডিপ সাপ্রেশন হতে পারে কেমোথেরাপি অথবা অর্গান ড্যামেজ হয়ে গেছে। এই ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার ছাড়া, প্যালিয়েটিভ রেমেডি ছাড়া কিউরেটিভ রেমেডি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এই 4টা ক্যাটাগরিতে আমরা লেভেলস দেখলাম 12টা। এগুলো কিন্তু কে কখন কিভাবে ভালো হচ্ছে আরো আমরা বিস্তর আলোচনা করতে পারবো। এখন আসি
অতীতে যদি সাপ্রেশন এমন থাকে, সাইন অফ পাস সাপ্রেশন ইন দা প্যাশেন্ট হিস্ট্রি, এখন ক্লিনিক্যাল ক্লু যদি এমন পাওয়া যায় যে তার একজিমা ছিল, সেটা তথাকথিত আরোগ্যের নামে সেটাকে সাপ্রেস করা হয়েছে, ডিজেপ্যাড আফটার ক্রিমস, অয়েন্টমেন্ট অর লোশন। এখন এরপর থেকে সে শ্বাসকষ্ট জনিত সমস্যায় সে সাফার করতেছে। একজিমা ছিল, এরপরে তার শ্বাসকষ্ট জনিত সমস্যা। এখন এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক যদি সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন অ্যাপ্লাই করা হয়, তাহলে অবশ্যই দেখা যাবে ওই স্কিন ডিজিজ সাপ্রেশন, স্কিন ইরাপশন, স্কিন যে ডিজিজ সাপ্রেশন হয়েছে এটা কিন্তু ফিরে আসবে এবং তার হাঁপানিটা ভালো হবে। এখন এই ক্ষেত্রে কতদিন, কোন পেশেন্টের ক্ষেত্রে কতদিন পর্যন্ত সময় লাগে সেটা কিন্তু বয়স ডিপেন্ড করে, সেটা কিন্তু তার ভাইটাল ফোর্স ডিপেন্ড করে এবং তার ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড ডিপেন্ড করে, লেভেলস অফ হেলথ ডিপেন্ড করে। এখন এক একজনের স্বাস্থ্যের অবস্থা এক এক রকম থাকবে, এই স্বাস্থ্যের লেভেল অনুযায়ী কিন্তু কারো ক্ষেত্রে আমরা দেখি কেউ দ্রুত ভালো হচ্ছে, আবার কেউ অনেক সময়ের ব্যবধানে তাকে আরোগ্য করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা আরেকটু এট এ গ্লান্স একটু ধারণা করে দিব, সেটা হলো গ্রুপ এ অর্থাৎ লেভেলস অফ হেলথ 1 থেকে 3 পর্যন্ত। এদের হাই হেলথ থাকে, গুড হেলথ থাকে, এক্সিলেন্ট হেলথ থাকে। যারা তরুণ আছি আমরা অবশ্যই এটা লিপিবদ্ধ করব, যদিও এই ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের, তরুণদের জন্য কিন্তু এটা বোঝা একটু কঠিন। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার খাতা কলম নিয়ে বুঝবেন। তাহলে গ্রুপ এ পেশেন্টদের আমরা আরেকবার বলে এরপরে অন্য বিষয়ে আলোচনা চলে যাব। যে গ্রুপ এ পেশেন্ট অর্থাৎ লেভেলস অফ হেলথ 1 থেকে 3 পর্যন্ত, এদের কিন্তু হাই হেলথ থাকে, গুড হেলথ থাকে, ওয়েল হেলথ থাকে, এক্সিলেন্ট হেলথ থাকে, এদের ভাইটাল ফোর্স সোলাস স্ট্রং থাকে। এদের কখনো ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু হিস্ট্রি নাই, নো ক্রনিক ডিজিজ দ্য পাস্ট হিস্ট্রি। অতীতে দেখা যাবে যে কোনো ক্রনিক ডিজিজ ছিল না, এরা খুব কম সময়ের ব্যবধানে আরোগ্য হয়ে যাবে। স্পষ্ট লক্ষণ পরিলক্ষিত হবে। গ্রুপ বি অর্থাৎ লেভেলস অফ হেলথ 4 to 6, moderate health, some chronic problems, some chronic issues, good acute expression, moderate suppression। এদের ক্ষেত্রে আমরা লিভার প্যাথোলজি এইভাবে কিন্তু সাপ্রেস হতে দেখি না। গ্রুপ বি অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত মডারেট হেলথ থাকে, কিছু ক্রনিক প্রবলেম দেখা দেয় এবং সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন দিলে দেখা যায় যে এটা গ্র্যাজুয়ালি এটা ভালো হয়ে যাচ্ছে এবং সাপ্রেশনের হিস্ট্রি থাকে, মডারেট সাপ্রেশন। On the other hand, group C means levels of health 7 to 9, low health, poor health, and group D very poor health. তাহলে গ্রুপ সি এর পেশেন্ট অর্থাৎ 7 থেকে 9 পর্যন্ত লেভেলস অফ হেলথ লো হেলথ, ক্রনিক ডিজিজ ডমিনেটস, অ্যাকিউট ডিজিজ রেয়ার অর অ্যাবসেন্ট। দেখা যাবে অ্যাকিউট ডিজিজ খুব কমই দেখা যায়, একেবারে হয় না বললেই চলে, লো হেলথ থাকে। এদেরও কিন্তু লিভার প্যাথোলজি এফেক্টেড হয়, লিভার প্যাথোলজি গ্রো করে। অপরদিকে গ্রুপ বি এর পেশেন্ট অর্থাৎ 10 থেকে 12 পর্যন্ত ভেরি পোর হেলথ, ভেরি পোর প্রগনোসিস, ভাইটাল ফোর্স নিয়ারলি কোলাপস, প্যালিয়েটিভ কেয়ার অনলি। এই ক্ষেত্রে শুধু উপশম দেওয়া, প্যালিয়েশন দেওয়া ছাড়া আর কোনো উপায়ন্তর থাকে না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা তাহলে লেভেলস অফ হেলথের 1 থেকে 12 পর্যন্ত আমরা একটু ধারণা দিয়েছি। এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? এখন আমি আলোচনা করে গেলাম
আর যারা তরুণ আছেন আপনারা হয়তো বুঝেন নাই, তো সেই ক্ষেত্রে আমার আলোচনা বৃথা হবে। জি, আপনারা বুঝতে পারছেন কিনা? জি, আমাকে কি শুনতে পারতেছেন আপনারা সকলেই? জি স্যার। হ্যাঁ, আপনারা কি বুঝেছেন? এতক্ষণ যে আলোচনা করেছি এটা বুঝেছেন কিনা? জি, একজন অন্তত বলুন যে আমরা বুঝেছি অথবা বুঝে নাই। সম্ভবত বুঝেন নাই অথবা বুঝেছেন, দুটার একটা হতে পারে। Anyway, come to the point. তাহলে আমরা ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে লেভেলস অফ হেলথ যখন আমরা বুঝতে সক্ষম হব, তখন কিন্তু রোগী কিভাবে আরোগ্য হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আজকে আমার কাছে একজন পেশেন্ট আসছেন, ওনাকে আমি দীর্ঘ 2.5 মাস ধরে চিকিৎসা দিচ্ছি। ওনার ক্রিয়েটিনিন পয়েন্ট ছিল ডায়ালিসিসের আগে 16, 15, 17 কখনো কখনো, তো সপ্তাহে 3 বার ডায়ালিসিস করাতে হতো। এখন আমি অনেক হিস্ট্রি নিয়েছি, অনেক হিস্ট্রি নেওয়ার পরে দেখেন, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যখন আমি দেব তখন আপনাদের জন্য এটা সহজ হবে যে তার লেভেলস অফ হেলথ কেমন ছিল এবং কোন গ্রুপে ছিল, তাহলে আমরা বুঝতে পারবো। এই পেশেন্টকে 2 মাস আগে আমি চিকিৎসা শুরু করেছি, তো মেডিসিন দিয়েছি ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়া কি আসলে ক্রিয়েটিনিনের উপরে বিশেষ প্রভাব ফেলতে পারে কিনা, বা এই ধরনের জটিল পেশেন্টকে আদৌ আরোগ্য দিতে পারবে কিনা, আমাদের অনেকের মনে সংশয় থাকে, সন্দেহ থাকে। কিন্তু আমি আসলে কখনো ব্রায়োনিয়ার দিকে চিন্তা করি নাই, আমি চিন্তা করেছি প্রবীণকৃত সিমটম। এখন প্রবীণকৃত সিমটম ব্রায়োনিয়ার যা আছে রোগীর মধ্যে কি আছে, তো মানসিক লক্ষণ কে আমি খুব বেশি প্রাধান্য দিয়েছি। সেটা হলো যে উনি বলেছেন যে ডাক্তার সাহেব, আমি তো এই প্রফেশন আছে, অর্থাৎ কোন প্রফেশন, উনি ল্যান্ডের বিজনেস করেন এবং বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তৈরি করেন, অনেক টাকা পয়সার মালিক। তো ওনার মধ্যে ভয়, আমি যদি গরিব হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, তো এই ব্যবসা বাণিজ্য কে দেখবে। অর্থাৎ বৈষয়িক বিষয় নিয়ে তার চিন্তা, এই নিয়ে ঘুম না হওয়া, এ নিয়ে ঘুম না হওয়া। তো একটা পর্যায়ে আমি তাকে মেডিসিন সিলেকশন করলাম ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়া করাতে তো বললেন ডাক্তার সাহেব, আমার তো ব্যথা বেদনা বাড়ছে, ব্যথা বেদনা বাড়ছে, প্রস্রাবের ফ্লো বাড়ছে। আগে যেখানে 800 গ্রাম থেকে 900 গ্রাম বা মানে 1 কেজি পানি পান করতে হতো, তো একটা পর্যায়ে দেখা গেছে উনি ওই সমপরিমাণ পানি পান করতেছেন, কিন্তু প্রস্রাবের ফ্লো বাড়তেছে এবং সপ্তাহে 3 বার ডায়ালিসিস করাতে হতো। এখন 1 মাস পরে গিয়ে তাকে 2টাই আনতে হয়েছে। 2টাই উনি বলেছেন, আমি ডাক্তার সাথে যেভাবে কথা বলেছি অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছে, তো ওনারা পরামর্শ দিয়েছেন যে আপনি 2টাই নিয়ে আসেন। 2টাতে যখন উনি আনলেন, মানসিক উন্নতি এবং ফিজিক্যালিও উন্নতি হচ্ছে। মেন্টালি তার যে ভয় ভীতি ছিল, এই যে বৈষয়িক বিষয় চিন্তা, আমি গরিব হয়ে যাব, আমি দরিদ্র হয়ে যাব, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, ব্যবসা বাণিজ্য কে পরিচালনা করবে, এই সমস্ত বিষয়ে গুরুত্ব প্রদান করার পরে আমি ব্রায়োনিয়া অ্যাপ্লাই করলাম। কয়েকটা পাওয়ার দিয়েছি, অন্তত 4-5টা পাওয়ার অ্যাপ্লাই করাতে এখন ব্রায়োনিয়া আগের মতো আর কাজ করে না। কারণ ব্রায়োনিয়া কিন্তু খুব বেশি গভীর ক্রিয়াশীল না, আবার খুব বেশি কম গভীর ক্রিয়াশীল এটা নয়। তো সেই হিসেবে কমপ্লিমেন্টারি মেডিসিন, ফলোয়ার মেডিসিন কি সেদিকে গেছি। তো এরপর আমি লাইকোপেডিয়া অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করাতে 3-4 দিন এটা অ্যাপ্লাই করাতে দেখা গেছে তার শরীরে জ্বর, পূর্বের যে ঠান্ডা লাগা, নিউমোনিয়ার হিস্ট্রি, এই কষ্ট তার মধ্যে দেখা দিয়েছে, এখন জ্বর দেখা দিয়েছে। যদি কিনা আমরা দেখি কোনো পেশেন্টকে ক্রনিক ডিজিজে সে সাফার করতেছে, এখন ওই সমস্ত সমস্যা যদি রিকারেন্ট হতে থাকে, বারবার আসতে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই অবজারভেশনে রাখতে হয়। যেহেতু গভীর ক্রিয়াশীল মেডিসিন এই অবস্থায় ক্রিয়া চলতেছে, এই অবস্থায় অন্য কোনো মেডিসিন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। তো আজকে আসছেন, গত 2 দিন ধরে জ্বর, আজকে তুলনামূলক কম। আমি আজকে প্লাসিবো দিয়ে তাকে বিদায় করেছি। এই প্রস্রাবের কোনো গত 2 মাসের তুলনায় এই 2-3 দিন অনেক বেশি। ভয় পাচ্ছেন যে আমার আশেপাশে যারা ছিল
তারা প্রত্যেকেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে ডায়ালিসিস করতে করতে মারা গেছে। আমার ভয় হচ্ছে আমি যদি মারা যাই, আমি অলরেডি কিন্তু তাকে এখনো পর্যন্ত কোনো মেডিসিন না দিয়ে প্লাসিবোর উপরে রেখেছি। আমি অত্যন্ত আশাবাদী হয়তো আরেক মাস পরে গিয়ে আরেকটা ডায়ালিসিসে তারা আসতে হতে পারে, একটা পরে এরপর আমরা গ্রাজুয়ালি দেখবো এই পেশেন্ট ভালো করা সম্ভব, তাই না? তাহলে এই যে তার ক্ষেত্রে চমৎকার কাজ করছে, তার নিশ্চয়ই ভাইটাল ফোর্স ভালো আছে, হয়তো বা গ্রুপ সিতে আছে, তাই না? গ্রুপ সিতে আছে, অর্থাৎ লেভেলস অফ হেলথ 7 থেকে 8, 9 এর মধ্যে আছে, যার কারণে এটা গ্রাজুয়ালি ভালো হচ্ছে। যদি ডিতে চলে যেত তাহলে এই পেশেন্টটি কিন্তু আরো খারাপ, অত্যন্ত কঠিন হয়ে যেত। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা লেভেলস অফ হেলথ বার্সাই ভিউ ধারণা দিয়েছি। এখন আমরা আসবো লেয়ারস অফ হিলিং। এখন কিভাবে পেশেন্টদেরকে আমরা আরোগ্য দিব, লেয়ারস অফ ডিজিজ, লেয়ারস অফ হিলিং, ডিরেকশন অফ কিউরস means Hering's law. Observation from the levels of health theory. তাহলে লেয়ারস অফ ডিজিজ আমাদের জানা দরকার। এখন লেয়ারস অফ ডিজিজ যদি কিনা আমরা এমন দেখি কোন পেশেন্টকে ইমোশনাল ট্রমা তার ক্ষেত্রে হয়েছে এবং অ্যাকিউট ডিজিজ সেটা সাপ্রেসড হয়েছে, অথবা ড্রাগ সৃষ্ট অর্থাৎ ড্রাগ ইনডিউসড আর্টিফিশিয়াল স্টেট তার ক্ষেত্রে তৈরি হয়েছে, ক্রনিক মায়াজমেটিক ম্যানিফেস্টেশন তার ক্ষেত্রে দেখা দিয়েছে, এনভায়রনমেন্টাল আর জেনেটিক ইনফ্লুয়েন্স তার ক্ষেত্রে আছে। এখন এতগুলো লেয়ার আছে, ডিজিজের যে স্তরগুলো, ইমোশনাল ট্রমা আছে, অ্যাকিউট ডিজিজ সাপ্রেস হচ্ছে বারবার, ওষুধ সৃষ্ট যে সমস্ত রোগ সেগুলোও আছে, ক্রনিক মায়াজমেটিক ট্রেটস, ক্রনিক মায়াজমেটিক ম্যানিফেস্টেশন, ক্রনিক মায়াজমেটিক কন্ডিশন তার ক্ষেত্রে আছে, অপরদিকে এনভায়রনমেন্টাল আর জেনেটিক ইনফ্লুয়েন্স তার ক্ষেত্রে আছে। এখন এতগুলো লেয়ার আপনি এট এ টাইমে কিন্তু দূর করতে পারবেন না। এট এ টাইমে এগুলো কি দূর করা সম্ভব? নো। হাউ টু আইডেন্টিফাই লেয়ার্স, তাহলে এই লেয়ার্স গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ফর এক্সাম্পল, যেমন ইমোশনাল ট্রমা হতে পারে তার সাইলেন্ট গ্রিফ অফ দ্য লস, সাইলেন্ট গ্রিফ, সেটা ইংলিশে হতে পারে, সেটা ন্যাটামিয়ার হতে পারে। স্কিন এরাপশন, এটা সাপ্রেসড হচ্ছে, সাপ্রেশন অফ স্কিন এরাপশন। ফর এক্সাম্পল, eczema treated with steroids or ointments, একটা পর্যায়ে তার হাঁপানি দেখা দিয়েছে। ড্রাগ ইনডিউসড লেয়ার তার ক্ষেত্রে একাধিক, সেটা অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়াতে এই ওষুধের লেয়ার, ওষুধ সৃষ্ট যে ডিজিজগুলো দেখা দিচ্ছে এই লেয়ারটাও আছে। অপরদিকে তার ভ্যাকসিনেশন, block onset of autism spectrum disorder or autoimmune diseases, ভ্যাকসিনের ফলেও কিন্তু এই ধরনের জটিলতা সৃষ্টি হয়। On the other hand, inherited myasm, deep despair আছে। এখন বংশানুক্রমিক মায়াজমেটিক ইনফ্লুয়েন্স আছে। এখন এতগুলো লেয়ার আমি আপনি কিভাবে দূর করব? এর সাথে রিলেশনশিপ, অর্থাৎ রিলেশনশিপ টু লেভেলস অফ হেলথ, এই ক্ষেত্রে আমরা দেখবো যে কে কোন লেয়ারে আছে। তাহলে এখানে এই গ্রুপের মধ্যে এই পেশেন্টের যে এক্সাম্পল দিলাম এটা নাই, বিতে না, হয়তোবা মাল্টিপল ক্রনিক এন্ড সাপ্রেশন লেয়ারস আছে সেই গ্রুপে, অর্থাৎ লেভেলস অফ হেলথের 7 to 9 লেভেলস আছে। এগুলো আরোগ্য করা সম্ভব, কিন্তু যখন গ্রুপ বি তে চলে যাবে, লেভেলস অফ হেলথ 10 থেকে 12 পর্যন্ত, like heavily suppressed destructive layers, এই ক্ষেত্রে আরোগ্য করা যাবে না। এই ক্ষেত্রে প্যালিয়েশন দিয়ে তাকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে চিকিৎসা দিতে হবে।
লেয়ার্স অফ হিলিং, আমরা ডিজিজের যেমন লেয়ারের কথা উল্লেখ করেছি, লেয়ার্স অফ হিলিং। এখন আরোগ্যের স্তর কিভাবে আরম্ভ হবে, কোন প্রক্রিয়ায় পেশেন্ট আরম্ভ হবে, সেটা আমাদের একটু জানা দরকার। টু হিলিং প্রসেস আমরা যদি চিন্তা করি, হেরিংস ল, ডিরেকশন অফ কিউর, হেরিংস ল। তো হেরিংসের যে ল আছে, প্রিন্সিপাল আছে, টু হিলিং প্রসেস কিভাবে আরম্ভ হবে সেটা আমাদের একটু জানা দরকার। যেমন গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গান, from more vital to less vital organs. For example, brain to skin. যেমন আমার ব্রেইন এফেক্টেড হলো, এটা গুরুত্বপূর্ণ অর্গান। আমার হার্ট এফেক্টেড হলো, এটা গুরুত্বপূর্ণ অর্গান। কিডনি এফেক্টেড হলো, এটা গুরুত্বপূর্ণ অর্গান। লাংস এফেক্টেড হলো, এটা গুরুত্বপূর্ণ অর্গান। কিন্তু যদি কিনা এর থেকে পরবর্তীতে কম গুরুত্বপূর্ণ অর্গানে আসে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে, তাহলে বুঝতে হবে রোগী ভালো করা সম্ভব, তাকে আরোগ্য করা সম্ভব। যেমন দীর্ঘদিনের মাথা ব্যথা, কন্টিনিউয়াস পেইন ইন দা হেড, এটা ক্রনিক মাইগ্রেন এসে সাফার করতেছে দীর্ঘদিন। অতীতে হিস্ট্রিতে জানা গেছে তার স্কিন সার্ফেস হওয়ার পরে এই ব্রেনের সমস্যা দেখা দিয়েছে। যতদিন পর্যন্ত এই স্কিন এরাপশন দেখা না দিবে, ততদিন পর্যন্ত তাকে কখনোই আরোগ্য করা যাবে না। যখনই এই প্রেডিকশন করব, যখন এই পেশেন্টকে আমরা প্রোফেজিং করব, প্রেডিকশন করব যে আপনার স্কিন ডিজিজ বের না হওয়া পর্যন্ত আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না। যখন এই স্কিন ডিজিজ দেখা দিবে, মাথা ব্যথাও কিন্তু চলে যাবে। অর্থাৎ আমরা কম গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানে দেখা দিবে। যে আমি একদিন ভাই কিছু বলতেছেন? কন্টিনিউ করেন ভাই, কন্টিনিউ করেন। ওকে, from effort downward, upward to downward, from within outward, in reverse order of appearance. তার ভিতর থেকে বাহিরের দিকে দেখা দিবে। যেমন হাঁপানির কথা যদি আমরা এক্সাম্পল দেই, যে হাঁপানি কিন্তু এটা শ্বাসতন্ত্রজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। তো অতীতে যদি একজিমার হিস্ট্রি থাকে অথবা গনোরিয়ার হিস্ট্রি থেকে, ফ্যামিলিতে কারো অ্যাজমা ছিল, বংশানুক্রমিক ভাবে যদি এটা দেখা দেয়, বংশে গনোরিয়া ছিল, তো বংশানুক্রমিক ভাবে এরপরে সে এফেক্টেড হলো, এরপরে এই গনোরিয়ার চিকিৎসা অ্যালোপ্যাথি করাতে গিয়ে যদি কিনা তার হাঁপানি দেখা দেয়, তাহলে ওই গনোরিয়ার স্রাব যতদিন পর্যন্ত না ফিরে আসবে, ততদিন পর্যন্ত তাকে আরোগ্য প্রদান করা যাবে না। অর্থাৎ গনোরিয়া তথাকথিত আরোগ্যের নামে অ্যালোপ্যাথিক চিকিৎসা এটা সাপ্রেস করা হয়েছে, এটা ভিতর রোগ, তাই না? যখন সুনির্দিষ্ট মেডিসিন অ্যাপ্লাই করা হবে, তখন এই গনোরিয়া স্রাব ফিরে আসবে। আমি আরেকটা এই রোগীর বাসা হলো পাবনা। উনি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক অনেক চিকিৎসা করিয়েছেন, কিন্তু ওনার সমস্যা দূর হয় না। কি সমস্যা? ওনার প্রতিদিন জ্বর আসে। কোন সময় জ্বর আসে? ওনার বক্তব্য সকাল 9টার পর থেকে, আমি যখন অফিসে যাই সকাল 9টার পর থেকে মাথা ব্যথা শুরু হয়, জ্বর আসে। এটা দীর্ঘদিন ধরে চলতেছে। আমি অতীতের হিস্ট্রি নিয়ে জেনেছি ওনার গনোরিয়া ছিল। এই গনোরিয়া অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে উনি সাকসেস করেছেন। প্রথমে কবিরাজি ওষুধ উনি খেয়েছেন, কবিরাজি ওষুধ খেয়ে যখন আবার এটা দেখা দিয়েছে, একটা পর্যায়ে উনি ইঞ্জেকশন নিয়েছেন, নিয়ে আরো বেশি এটা সাকসেস করছেন, গভীরে চলে গেছে। তো হোমিওপ্যাথিক ডক্টরদের কাছে যেহেতু উনি গিয়েছিলেন, তো আমি ধারণা করেই নিয়েছি যে মেডোনিনাম, থোজা, নেপথানসাল, পালসিটিলা, ক্যান্থারিস, অর্থাৎ গনোরিয়া রিলেটেড যে সমস্ত রেমেডি আছে, এইগুলো নিশ্চয়ই ওনারা অ্যাপ্লাই করেছেন দীর্ঘদিন ধরে।
অতএব এখন বর্তমান সমস্যা কি? বর্তমান সমস্যা তার জ্বর। আমি বললাম এই জ্বরের আগে আপনার আর কি ছিল? তো জ্বর হওয়ার আগে আমার আরো কয়েকটা সমস্যা, গনোরিয়া এবং গলগণ্ড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড তার বৃদ্ধি ছিল। এর সাথে ছিল তার পাইলসের সমস্যা। তো আমি একটার পর একটা জেনেছি যে কোনটা আরোগ্য আগে হয়েছে, কোনটা পরে হয়েছে। তো কোনটা চাপা পড়ছে কিভাবে? তো গনোরিয়া আগে চাপা পড়ছে, গনোরিয়া চাপা পড়ার পরে তার গলার সমস্যা না মলদারের সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ হেমোরয়েডস হয়েছে। এই হেমোরয়েডস এর চিকিৎসা অ্যালোপ্যাথি করাতে এরপরে তার গলার সমস্যা দেখা দিয়েছে। এই অর্থাৎ এনলার্জমেন্ট অফ দা থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে গেছে। এরপর এটা চিকিৎসা করাতে একটু জ্বর দেখা দিয়েছে। এখন সর্বশেষ হলো জ্বর। তাহলে এই জ্বরটা আগে ভালো হবে না আসলে তার গন্ডারিয়াসরা ফিরে আসবে, না তার গলার সমস্যা ভালো হবে, না ওই যে মলদারের সমস্যা যেটা হেমোরয়েডস কোনটা আগে ভালো হবে? নিশ্চয়ই এখানে আমরা দেব রিভার্স অর্ডার অ্যাপিয়ারেন্স হবে, অর্থাৎ রোগ যে দিক থেকে আক্রমণ করবে তার উল্টা দিক থেকে রোগী কিন্তু আরোগ্য হবে। অর্থাৎ জ্বর আগে ভালো হবে, এরপর তার গলার সমস্যা ভালো হবে, এরপর তার হেমোরয়েডস ভালো হবে, এরপর তার গনোরিয়া সেরা ফিরে আসবে। তারপরে কেনা রোগী কমপ্লিটলি কিওর করা সম্ভব হবে। যাই হোক, আমি তাকে চিকিৎসা দিয়ে অনেকটা ভালো গনোরিয়া সেরা ফিরে আসবে ভাব, কিন্তু কমপ্লিটলি কিওর হচ্ছে না। আমি বললাম দেখেন এখানে একটা আরোগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্টাকল টু কিওর এনিথিং দ্যাট স্ট্যান্ডস ইন দ্য ওয়ে, ব্যারিয়ারটা কোথায়? আমি বললাম আপনার স্ত্রীকেও ওষুধ খাওয়াতে হবে। তার কারণ হচ্ছে আপনি গনোরিয়া এফেক্টেড, আপনার সাথে আপনার স্ত্রীর ফিজিক্যালি কন্ট্যাক্ট হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে। অতএব তাকে আপনি চিকিৎসা না করালে, হোমিওপ্যাথিক ওষুধ তাকে না দিলে কখনোই আপনি কমপ্লিটলি কিওর হতে পারবেন না। তাহলে আরোগ্যের ক্ষেত্রে এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, বাধা তৈরি হচ্ছে, এটা যদি তাকে দূর না করা হয়, তাকে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা দিলেও কি ভালো করা সম্ভব? কখনো ভালো করা সম্ভব নাই। তাহলে অবশ্যই আরোগ্যের ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলো অবশ্যই ফলো করতে হবে। আরেকটা বিষয় সেটা হলো from above to downward, এখন উপর থেকে নিচের দিকে যাবে। যেমন হতে পারে সেটা বাত ব্যথা সাবসেস্ট হয়ে, অথবা মাথা ব্যথা সাবসেস্ট হয়ে পরবর্তীতে তার বাত ব্যথা দেখা দিল। এরপরে তার এক্সারসাইজ রোগের নামে আরো অনেক সমস্যা দেখা দিল। সর্বপ্রথম কিন্তু তার মাথা ব্যথা আগে ভালো হবে না, সর্বপ্রথম ভালো হবে তার বাত ব্যথা, অথবা সর্বশেষ যে রোগটা এটা কিন্তু আগে ভালো হবে, তারপর হয়তো বাত ব্যথা ভালো হবে, তারপরে তার মাথা ব্যথা ভালো হবে। তাহলে হেরিংস ল অফ কিওর, হেরিংস ল যদি আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে রোগীকে ধৈর্য ধরে পেশেন্টকে যেমন ধৈর্যশীল হতে হবে, অপরদিকে ডাক্তারকেও কিন্তু ধৈর্যশীল হতে হবে। এখন রং ডিরেকশন কখন আমরা কখন বুঝবো যে এটা রং ডিরেকশন অথবা হিট ডিরেকশন? যখন দেখবো ভিতর থেকে বাইরে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার অ্যাজমা ভালো হয়ে স্কিন ডিজিজ দেখা দিচ্ছে, এবং উপর থেকে তার নিচের দিকে অর্থাৎ মাথা ব্যথা কম হয়ে তার বাত ব্যথা দেখা দিচ্ছে, তার পায়ে ক্রাম্পিং হচ্ছে, অথবা পূর্বের যে সমস্ত ডিজিজ ছিল recurrent old symptoms return, anxiety disappears, old skin rash reappears briefly। যখন আপনার পুরাতন যে সমস্যাগুলো, যে লক্ষণগুলো, সেগুলো ফিরে আসতেছে, যদি দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা দূর হয়ে তার শরীরে র্যাশ দেখা দেয়, তাহলে বুঝবো যে এটা হেলদি ডিরেকশন। আর রং ডিরেকশন কখন বুঝবো? যখন দেখবেন যে স্কিনের সমস্যাটা চলে গেছে। এখন বর্তমানে অসংখ্য ডক্টর আছেন যে গ্রাফাইটিসের নাকি মলম পাওয়া যায়, আরো কি কি নাম্বারিং মেডিসিন নাকি পাওয়া যায়, এগুলো আমি জানি না। তো RA1, 2, 3, 4 এইভাবে নাকি ওষুধ পাওয়া যায়। তো যাই হোক,
এইগুলো দিলে আপনি দেখবেন যে তার ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে বাট মেন্টালি সে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে এটা অবশ্যই রং ডিরেকশন। স্কিনের উপরে অয়েন্টমেন্ট দিয়ে, লোশন দিয়ে, তথাকথিত গ্রাফাইটিস মলম দিয়ে এটাকে উপরে ভালো করা হচ্ছে, বাট এজমা অ্যাপিয়ার্স, আপনি অবশ্যই এই পেশেন্টকে রং ডিরেকশনে নিয়ে যাচ্ছেন, এটাকে সাপ্রেস করতেছেন, সাপ্রেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফিজিক্যালি কিছু লক্ষণ চলে যাচ্ছে, বাট মেন্টালি তার সমস্যা অনেক দেখা দিচ্ছে, তার ডিপ্রেশন স্টার্ট হচ্ছে। ডিপ্রেশন স্টার্টস আফটার ফিজিক্যাল সিম্পটমস রিজলভ। ভাইটাল ফোর্স ইজ কোলাপসিং ইনওয়ার্ড, তার ভিতর থেকে দেখবেন ভাইটাল ফোর্স তার দুর্বল হয়ে যাচ্ছে, অবশ্যই এটা রং ডিরেকশন। স্থূলমাত্রায় যখন আমরা ওষুধ অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা যদি অবজারভেশন এমন পাই যে মেন্টাল ইমোশনাল সিমটমস ইমপ্রুভ হচ্ছে প্রথমে, তাহলে অবশ্যই এটা কারেক্ট ডিরেকশন, হেলদি ডিরেকশন, হেডিং স্টার্ট ফ্রম দ্য কোজ, সেন্ট্রাল থেকে, তার কেন্দ্র থেকে ভালো লাগা বোধ, মানসিক উন্নতি হচ্ছে, অবশ্যই এটা ট্রু হিলিং, এ সাইন অফ ট্রু হিলিং। যদি কিনা আমরা বারবার প্রথম যে সিম্পটম গুলো ফিরে আসে একটার পর একটা, লেয়ার রিমুভ, দ্য নেক্সট লেয়ার, দ্য নেক্সট সারফেস, এটা অবশ্যই ট্রু হিলিং। তাহলে এই অবজারভেশন গুলো আমরা যখন বুঝতে পারবো তখন অবশ্যই ধরে নিব রোগী আরোগ্য দিকে যাচ্ছে। যদি কিনা এমন হয় যে স্কিন ডিজিজ চলে গেছে, তার ইন্টারনালি খারাপ বোধ মনে হচ্ছে, সে ডিসকমফোর্ট ফিল করতেছে, অবশ্যই এটা রং ডিরেকশন, এটা সাপ্রেশন হয়েছে। অথবা ওষুধ দেওয়ার পরে শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে কিন্তু তার ঘুম হচ্ছে না, তার দুশ্চিন্তা বেড়ে গেছে, নো, এই ক্ষেত্রে কিন্তু রং ডিরেকশন। এখন ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে কিছু রোগ লক্ষণ সাবসাইড হয়েছে, সাপ্রেস করেছে, কিন্তু মেন্টালি সে ভালো ফিল করতেছে না, অবশ্যই এটা রং ডিরেকশন। আবার কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা এমন দেখবো যে সুনির্দিষ্ট মেডিসিন দেওয়ার পরেও তাকে প্রপারলি তার জীবন শক্তি সংখ্যা করতে পারতেছে না, ক্রিয়া করতে পারতেছে না, এই ক্ষেত্রে অবশ্যই প্যালিয়েশন এর মাধ্যমে তাকে চিকিৎসা দিতে হবে। এখন একটা এক্সাম্পল যদি আমরা তুলে ধরি, কেস ক্লাসিফিকেশন করি, একজন রোগীর বয়স 35 থেকে 40, এখন সর্বপ্রথম তার এক্সিমা হয়েছিল, সেটা এই এক্সিমাতে এক্সটার্নালি ইন্টারনালি অ্যালোপ্যাথি দুইটাই সে মেডিসিন নিয়েছেন, সাপ্রেসড উইথ স্টেরয়েডস এন্ড অয়েন্টমেন্টস দিয়ে স্টেরয়েড দিয়ে এটাকে সাপ্রেস করছে। এরপরে কিছুদিন পরে 5-7 মাস পরে গিয়ে দেখা গেছে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে গেছেন, যাওয়ার পর তার শ্বাসকষ্টের জন্য ইনহেলার দেওয়া শুরু করছেন। তো এখন ইনহেলার দেওয়ার পরে দেখা গেল সাময়িকের জন্য একটু উপশম হয়, কিন্তু পরবর্তীতে তার প্যানিক ডিসঅর্ডার শুরু হয়েছে, এখন এরপরে আসলো হাঁপানি, এরপরে আরো কিছু বছর পরে গিয়ে তার দেখা দিল প্যানিক ডিসঅর্ডার, এখন আরো কয়েক বছর পরে দেখা গেছে তার ডিপ্রেশন। এখন দীর্ঘদিন ধরে এই পেশেন্টকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানোর পরে যখন হোমিওপ্যাথিতে আসবে, অথবা ওই পেশেন্টকে দেখবেন আপনি তার প্যাথোলজিটা এত ডিফারেন্স চলে গেছে যে তার এখন কিন্তু সর্দি জ্বর হয় না,
এই যে জ্বর না হওয়া এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এখানে দুটো অবজারভেশন থাকতে পারে, যে তার লেভেলস অফ হেলথ অনেক ভালো যার ফলে জ্বর হয় না, অথবা তার প্যাথোলজি এত ডিপারে চলে গেছে যে দীর্ঘ 12 বছর 10 বছর জ্বর নাই, নো ফেভার ফর 12 ইয়ার্স, 12 বছর ধরে তার জ্বর নাই। এখন Parkinson, fatigue and anxiety, current complaints, fatigue and anxiety. Observation, আমরা observation করব পেশেন্টকে, levels of health এর observation 17 অর্থাৎ 17, no acute disease plus reactivity, অথবা মেন্টাল ইস্যুতে আমরা যদি অবজারভেশন করি অর্থাৎ অবজারভেশন 16, ইমোশনাল লেয়ার ডমিনেন্ট। এখন এই পেশেন্টকে আমরা তার অ্যাংজাইটি কোন লেয়ারে আছে, তার আরো প্যাথোলজি যে গ্রো করছে সেটা কোন লেভেল আছে। এখন যদি অ্যাংজাইটি চিকিৎসা, এখন দুশ্চিন্তা যদি না যায়, ওষুধ দিয়েছি বাট ফিজিক্যালি ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট অ্যাংজাইটি তো যাচ্ছে না, must begin at active layer anxiety. We have to select perhaps argenniticum or ignatia or nectarmio XYZ another remedies. তাহলে অবশ্যই অ্যাক্টিভ লেয়ারে আছে কিন্তু অ্যাংজাইটি, সেই ক্ষেত্রে আর্জেন্টাইন হতে পারে, ইগনেশিয়া হতে পারে, অথবা নেক্টামিয়া হতে পারে। যদি এখন এই পেশেন্টের একদিনা ফিরে আসে ওষুধ দেওয়ার মাধ্যমে, এই পেশেন্টের ওষুধ দেওয়ার মাধ্যমে যদি জ্বর ফিরে আসে, অথবা প্রথম যে রোগগুলো আছে এগুলো যদি ফিরে আসে, তাহলে ধরে নেব এই রোগী আরোগ্য চলে যাবে। তাহলে আমরা আজকে লেভেলস অফ হেলথ, লেয়ার্স অফ হিলিং, ইনক্লুডিং লেয়ার্স অফ ডিজিজ, ডিরেকশন অফ কিওর, অবজারভেশন অফ দ্য লেভেলস অফ হেলথ, এগুলো আমরা একটু ধারণা পেয়েছি। তো এই সমস্ত বিষয়ে যখন আমরা ক্রনিক পেশেন্ট চিকিৎসা করতে যাব, এই সমস্ত বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে, কখন কোন সময়ে কোন ডিজিজ দেখা দিচ্ছে এবং তাকে কখন কোন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়ে যদি স্পষ্ট ধারণা না থাকে, ক্রনিক পেশেন্টকে আমরা কিন্তু কখনোই আরোগ্য করতে পারবো না। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে আলোচনা করতেছি, অলরেডি 11টা বাজতে যাচ্ছে। আমরা এর মধ্যে কোশ্চেন পর্ব থাকবে, তো সেই বিষয়ে আমরা 10 মিনিট সময় হাতে রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন স্যারকে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটাকে একেবারেই বাস্তবিক উদাহরণের মাধ্যমে লেভেল অফ হেলথ এবং লেয়ার্স অফ হিলিং এই দুটো বিষয়ে এত সুন্দর প্রাণবন্ত আলোচনা করার জন্য আশা করি আমাদের যারা ডাক্তারবৃন্দ লাইনে ছিলেন সকলেই খুবই মনোযোগ সহকারে শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্ত আকারে এবং আজকের ক্লাস এবং টপিকসের ভিতর থেকে রিলেটেড প্রশ্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, সেটা হলো NHDF এর উদ্দেশ্য এবং লক্ষ্য। সেটা হচ্ছে সারা বাংলাদেশে অসংখ্য হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন, আবার রিয়াল প্র্যাকটিস করার মতো অসংখ্য ডক্টর আছেন। তো ওই জায়গা থেকে NHDF এমন একটি সংগঠন, যে সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশের
প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ডক্টর আছেন তাদেরকে নিয়ে আদর্শ ডাক্তার তৈরি করা, আদর্শ চিকিৎসক বা আদর্শ ডাক্তার যখন আমি তৈরি করতে পারবো, তো প্রান্তিক পর্যায়ে তারা সুচিকিৎসা পাবে। এই প্যাটেন, বায়োকেমিক, মাদার টিনচার এগুলো কিন্তু তখন অ্যাভয়েড করবে। তো ওই জায়গা থেকে আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি যে সারা বাংলাদেশে আমাদের কমিটি গঠন করা হবে। তো অলরেডি দক্ষিণ এবং উত্তর, ঢাকা জেলা দক্ষিণ এবং উত্তর কমিটি গঠিত হয়েছে। তো এই বিষয়ে আমরা আরো বেশি বিস্তারিত জানতে পারবো। আমাদের হামিমুদ্দিন ভাই এবং হানিফ মাহমুদ ভাই আছেন, আমাদের দুজনের কাছ থেকে। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের গ্রুপে যে ধরনের প্রাইমারি লেভেল টু অ্যাডভান্স লেভেল, প্রাইমারি টু অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো হয়, এই ক্লাসে আপনারা থাকবেন এবং অন্য যেন এখান থেকে কিছু নিতে পারে, জানতে পারে, শিখতে পারে। তো তাদেরকেও ইনভাইট করব। তো এই বিষয়ে আমরা হামিমুদ্দিন ভাইয়ের কাছ থেকে এবং হানিফ মাহমুদ ভাইয়ের কাছ থেকে আমরা আরো কিছু জানতে পারবো। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করেন সংক্ষিপ্ত পরিসরে। জি, কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। প্রশ্ন করতে চাই। হাত তুলেন, হাত তুলেন, কোশ্চেন করলেও হাত তুলবেন প্লিজ। জি, রবি ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আমার কোশ্চেনটা ছিল এমন যে যেহেতু আজকে লেভেল অফ হেলথের উপরে ক্লাসটা করেছেন, তো আমি এই বিষয়ে একটা প্রশ্ন যেটা আমার মনে প্রায় জাগে, আমাদের বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে দুটো পদ্ধতি, যারা সহস্রতমিক এবং শততমিক, এই দুইটা আমরা সাধারণত দেখি যে আগে যারা শততমিক করতেন তারা শততমিক পদ্ধতিটাই অ্যাপ্লাই করতেন, এবং বর্তমানে যারা সহস্রতমিক নিয়ে আছেন তারা অধিকাংশই এটাই দেখেছিলেন যে সহস্র পদ্ধতি তারা অ্যাপ্লাই করে। এই ক্ষেত্রে আমি আবার এখন যেটা দেখি বিভিন্ন ডাক্তারের চেম্বারে শততমিক এবং সহস্রতমিক দুটো পদ্ধতি তারা নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কোন, অর্থাৎ রোগীর লেভেল অফ হেলথের কোন পর্যায়ে থাকলে তাকে শততমিক এবং কোন পর্যায়ে থাকলে তাকে সহস্রতমিক পদ্ধতিটা দেওয়া হয়, আমি এই বিষয়টা স্যার জানতে চাই আপনার কাছে। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে 50 সহস্রতমিক যারা অ্যাপ্লাই করেন ওনারা একেবারে 6 এডিশন ফলো করেন। মোহাম্মদ হ্যারিম্যান 1810 সাল থেকে 1833 সাল পর্যন্ত পঞ্চম সংস্করণ পর্যন্ত গেছেন, কিন্তু ষষ্ঠ সংস্করণ উনি পাবলিশ করে যেতে পারেন নাই। 1843 সালে সম্ভবত ওনার মৃত্যু হয়েছে। তো এর মধ্যে মাদার মেলানি ওনার সহধর্মিণী ছিলেন। তো উনি অনেক টাকা ডিমান্ড করেন, সম্ভবত 50,000 ফ্রাঙ্ক মনে হয়। তো এত টাকা দিয়ে পাণ্ডুলিপি নেওয়ার মতো ওই সময় কেউ ছিল না। তো এর দীর্ঘ বছর পর বরিকের মাধ্যমে, ডক্টর বরিক এর মাধ্যমে সেটা সম্ভবত 1921 সাল মনে হয়, 1921 সালে এটা পাবলিশ হয়। তো 6 এডিশন, এটা হচ্ছে লেটেস্ট এডিশন। এবং মোহাম্মদ হ্যারিম্যান কোথাও কোনো জায়গায় অর্গাননের নেয়াদি পারফেক্টেড মেথড এই কথা কোথাও উল্লেখ করে নাই, শুধুমাত্র 6 এডিশন ছাড়া। এখন একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তো উনি যখন ওনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে যখন বলবেন যে আমি এখন সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা পারফেক্টেড মেথড, তো এর আগের মেথড কি আসলে বাতিল হয়ে যাবে? পারত পক্ষে যখন উনি ফার্স্ট এডিশন করছেন, ফার্স্ট এডিশন পরিবর্তন করে সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ফোর্থ এডিশন, ফিফথ এডিশন, সিক্স এডিশন, এইভাবে দীর্ঘ বছর ধরে এই গবেষণা করেছেন এবং এটাকে পারফেক্ট এডিশন করেছেন। এমনকি কেন্টও কিন্তু শততমিকের উপরেই সন্তুষ্ট ছিলেন না, এবং শততমিক মেডিসিন গুলো এত বেশি অ্যাগ্রাভেশন ঘটে এবং শততমিক মেডিসিন অ্যাপ্লাইয়ের পরে দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং সহজে মেডিসিন পরিবর্তন করার কোনো রকম সুযোগ থাকে না। এমন অবস্থায় তাকে অপেক্ষা করতে হয়। অনেকেই যারা শততমিক ব্যবহার করেন তো ওনারা আদৌ কি রুলস মেনে কি এটা করেন? এট এ টাইমে তো একাধিক মেডিসিন দেন, মাদার টিনচার দেন, প্যাটেন্ট দেন, বায়োকেমিক দেন, ওনারা কি এটা মানেন? মানেন না।
তো ওনারা শততমিক বলেন আর 50 শততমিক বলেন, কোনো রুলস রেগুলেশন ওনারা মানেন না। এই জন্য আমরা চাই যে অ্যানিম্যান সর্বশেষ যেটা দিয়ে গেছেন, সর্বশেষ গবেষণালব্ধ যে জিনিসটা, সেটাই আমরা ব্যবহার করতে চাই। এবং আমি 50 শততমিক মেডিসিন ছাড়া কখনো কোনোদিন, প্রথম 2 বছর আমি শততমিক অ্যাপ্লাই করেছি, সেই সময় না জেনে না বুঝে, তো অনেক মানে বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমি একটা কেস দেখাই, একটা কেস, তাহলে বুঝতে পারবেন। জি, যারা শততমিক অ্যাপ্লাই করেন 50 শততমিক বিশ্বাস করেন না। যে আপনার কোশ্চেনের পরে আমরা আর ভিতরের কাছে চলে যাবো আমরা। কামরুল ভাইয়ের একজন পেশেন্ট, হ্যাঁ একটু দেখাই। কামরুল ভাই আছেন নাকি? দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি স্ক্রিনে শেয়ার করেছি। এই যে দেখা যায়, স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছি হয়ে গেছে থেকে হচ্ছে ক্যান্টিন। জি, এখন এই পেশেন্ট দীর্ঘ 8 বছর ধরে স্ক্যাবিসে এইভাবে তার ওই অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে 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 একটা পর্যায়ে এটা 8 বছর ধরে সাফার করছে, কম বেশি থাকে 12 মাস তার সমস্যা থাকে। তো উনি অনেক মেডিসিন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ভাবে ডক্টরকে দেখিয়েছেন। তো সর্বশেষ দেখেন শততমিক মেডিসিনের কি ভয়াবহতা একটু দেখাই। হয়তো শততমিক অ্যাপ্লাই করলেও হয়তো অ্যাগ্রাভেশন ঘটতে পারতো। তো উনি মেডিসিন দিয়েছেন সরিনাম। যে সরিনাম দেওয়াতে আমি বললাম কত পাওয়ার দিয়েছি, বললাম আমি 10 এম দিয়েছি। আমি কত পাওয়ার দিয়েছি? 10 এম। মোহাম্মদ ডক্টর কেন বলেছেন আমাদের ওষুধে যদি মানুষ হত্যা করার মতো যথেষ্ট শক্তি না থাকতো তাদেরকে আরোগ্য করতে পারতো না। 1 ডজন নিগ্রোর সাথে রাতের আধারে যারা খুন নিয়ে লাফালাফি করে, তাদের সাথে থাকতে হবে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কথায় কথায় অনভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক যারা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করেন তাদের সাথে থাকতে হবে অস্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, উচ্চ শক্তি যেমন বিপজ্জনক, ফলদেয় বটে। তাহলে দেখবেন যে কতটা সতর্ক বাণী উনি দিয়েছেন। আসেন, এই যে অ্যাগ্রাভেশন হলো, আমি বললাম ভাই কোনো মেডিসিন দিবেন না প্লিজ। বললো যে আমি ক্যালেন্ডুলা দিই, ক্যালেন্ডুলা দিয়ে পরিষ্কার করবো। নো, কোনো মেডিসিন দিয়ে সাবস্ক্রিপশন করবেন না। তো মাস্টার ক্যালেন্ডুলা উনি নাকি অ্যাপ্লাই করেছিলেন, ওরাতে জ্বালা আরো বাড়ছিল। কারণ ক্যালেন্ডুলা মাদার তো এমনিতেই জ্বালা সৃষ্টি করবে। এবং মাদার টিনসার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা অনেকেই জানি না, তাই না? মাদার টিনসার ব্যবহার করার ক্ষেত্রে মুআত্তাসিমুল হানিম্যান সম্ভবত শুধু আসিলের ক্ষেত্রে, বরাবর আসিলের ক্ষেত্রে যে মেডিসিন অ্যাপ্লিকেবল ওই মেডিসিনের মাদার টিনসাই শুধু আপনার এক্সটার্নালি দেওয়ার কথা বলছেন, কিন্তু অন্যান্য কোথাও বলেন না। আসেন 4-5 দিন, আমি বললাম যে যেহেতু সরিনাম গভীর ক্রিয়াশীল, 9 দিন পরে কি ভালো ক্রিয়া করবে। এরপরে 1 দিন পরের ছবি হলো এটা, 2 দিন পরের ছবি, 2 দিন পরের ছবি। অনেক কষ্ট খাইছে, খাইছে না? ঠিক আছে, একটু রেসপন্স করবেন। এরপরে 4 থেকে 5 দিন পরের ছবি, ভালো না? ভালো না? এখন 5ম দিন শেষে 6ষ্ঠ দিনে পড়ছে। আমি বললাম 1-2 মাসের মধ্যে তার মেডিসিন আর প্রয়োজন হবে না, এই 1 ডোজেই হয়তো ভালো হয়ে যাবে। এখন রিপিটেড ডোজ দিলে এই রোগী চলে যাবে এবং হোমিওপ্যাথিরও বদনাম হবে। তাহলে শততমিক এর ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হয়। শুধু শততমিক না, 50 শততমিকে আমি দেখেছি এত ভয়াবহ অ্যাগ্রাভেশন হয়েছে যাকে 3বার 4বার 5বার কাটিং করে অ্যাগ্রাভেশন হয়। জি, নেক্সট কোশ্চেন। তো সবচেয়ে নিরাপদ 50 শততমিক। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম আরেকটু ভাই, স্যার, আমার হচ্ছে গ্যাংগ্রিন পেশেন্ট নিয়ে কিছু আলোচনা করতে স্যার। ও গ্যাং, জি আমি একটু শেয়ার করি, একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি সংক্ষিপ্ত পরিষ্কারে ছেড়ে দেবো এটা। আচ্ছা, রেজাউল করিম ভাই, হ্যাঁ আমি রিসেন্টলি একজন গ্যাংগ্রিন পেশেন্ট দেখতেছি। রেজাউল না? জি, আমরা কি দেখতে পাচ্ছি এটা?
জি না স্যার, দেখা যাচ্ছে না। দেখতে পাই স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যায়? হ্যাঁ দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। খুব ভয়াবহ অবস্থা, তাই না? গ্যাংরিং, ফুল গ্যাংরিং। বাদ দিতে হবে। হ্যাঁ, তার কেটে বাদ দিতে হবে। জি, এটা পিকচার দেখলাম। আমি এবার সরাসরি পেশেন্টের যে হিস্ট্রি নিয়েছিলাম একটু সেদিকে যাই। তো একটু স্ক্রিনটা শেয়ার করে এখান থেকে, স্যার পিকচারটা আর একটু বের করেন, একটু স্ক্রিনশট দিব। আচ্ছা আমি পাঠাই দিব, ওটা গ্রুপে দিব। আচ্ছা আমি কেস হিস্ট্রিতে যাই। আমি স্ক্রিন শেয়ার করতে, দেখা যায়? দেখা যাচ্ছে। কি নাম জানো ভাই? মিন্টু সরকার। জি, ওষুধ দিয়েছি সম্ভবত কতদিন? 14 তারিখে ওষুধ দিয়েছি, আজকে হলো 1 তারিখ, অর্থাৎ 15 দিন। কতদিন হয়েছে? 15 দিন। এখন মোতাসিমুল হালিম্যান রেয়ার সিমটমকে বেশি গুরুত্ব দিতে বলেছেন। রুফ আর ইউপিএস অর্থাৎ রেয়ার আনকমন পিকুলিয়ার স্ট্রাইকিং এন্ড সিঙ্গুলার সিমটম, 153 নম্বর সূত্র সম্ভবত। 100 কত নম্বর সূত্র? 53 নম্বর সূত্র। তো এখানে গ্যাংগ্রিন, ফিট কোল্ড, আমি বললাম যে আক্রান্ত স্থান একটু হাত দেন তো কেমন? তো বললেন বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তো গ্যাংগ্রিনে আক্রান্ত পেশেন্ট, আক্রান্ত স্থান যদি ঠান্ডা থাকে, ফিট কোল্ড, গ্যাংগ্রিন, ফিট কোল্ড, একমাত্র মেডিসিন, অনলি ওয়ান রেমেডি, সিকেলিকর, গ্যাংগ্রিন টোজ। এখন এখানে সিকেলিকর, গ্যাংগ্রিন টোজ ওল্ড পিপল, আমার বয়স কত? 50 না? জি স্যার। হ্যাঁ, এখানে ফার্স্ট এড মেডিসিন সিকেলিকর। কোল্ড অ্যামিলিয়েশন, এখানে যতগুলো মেডিসিন আছে ইন জেনারেলি, যখন আমরা যেই চ্যাপ্টার ওই চ্যাপ্টার না পাবো তখন সরাসরি জেনারেল থেকে ওই লক্ষণটা নিব। তো সেখানেও কিন্তু সিকেলিকর সেকেন্ড গ্রেড আমি মার্ক করেছি, দেখা যায়? আনকভারিং অ্যামিলিয়েশন, এখানে অনাবৃত রাখলে ভালো ফিল করেন। যখন ওই গোসল করতে যান পাটাকে বেঁধে রাখেন, তো পা বাঁধলে সাধারণত উত্তাপ সৃষ্টি হয়, গরম দেখা দেয়, বা গরম কাপড় রাখলে উনি কষ্ট পান। ওয়ার্ম র্যাপস অ্যাগ্রাভেশন, ওয়ার্ম র্যাপস অ্যাগ্রাভেশন, আনকভারিং অ্যামিলিয়েশন। তো এখানে সিকেলিকর সেকেন্ড গ্রেড মেডিসিন। এরপরে ওয়ার্ম র্যাপস অ্যাগ্রাভেশন, সিকেলিকর ফার্স্ট এড মেডিসিন। আর কখন বাড়ে? রাত্রিকালীন সময়ে বাড়ে। তো রাত্রিকালীন সময়ে বাড়ে, সেখানেও একটু দেখি কোন মেডিসিন আছে। সিকেলিকর সেকেন্ড গ্রেড মেডিসিন, এই যে আমি মার্ক করেছি। রোগী গরম কাতর, যদিও আক্রান্ত স্থান ঠান্ডা, তাহলে এই সিকেলিকরকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যদি বলতে চাই তুষের আগুনের মতো, তাই না? যে ভিতরে হাত না দিলে, পা না পড়লে ওই তুষের আগুনের দহন ক্রিয়া কত কষ্টকর, এটা কিন্তু আমরা বুঝি না, তাই না? এখন কি করলে ভালো লাগে? কোল্ড এয়ার অ্যামিলিয়েশন, বাতাস করলে, ঠান্ডা জায়গায় গেলে ভালো লাগে, সেখানেও কিন্তু সিকেলিকর। আমি বলেছি এই মেডিসিন এখান থেকে মানে সরে যাওয়ার কোন রকম সুযোগ নেই। কেন? আমরা অনেক লক্ষণ নিয়েছি যেটা সিকেলিকরের মধ্যে আছে। ওষুধ দেওয়াতে অ্যাগ্রাভেশন হয়েছে, ওষুধ দেওয়াতে কি হয়েছে? অ্যাগ্রাভেশন হওয়াতে আমি বললাম মেডিসিনাল অ্যাগ্রাভেশন, এটা 3-4 দিনের মধ্যে চলে যাবে, 3-4 দিনের মধ্যে এটা চলে যাবে। তো এরপরে মোটামুটি একটু ভালো লাগা শুরু হলো 4-5 দিন পর থেকে। আমি বললাম এখন প্লাসিবো চালান। তো এরপরে প্লাসিবো চালানোতে বললেন যে জ্বালা যন্ত্রণা অনেকটাই কম, কিন্তু রাতে ঘুমের একটু সমস্যা হচ্ছে। আমি বললাম এটাও আস্তে আস্তে যাবে। এখন পেশেন্ট যুক্ত আছেন কিনা? পেশেন্ট যুক্ত আছেন কিনা? এখন আসি। এখন এই যে 1, 2, 3 এই যে পাওয়ার গুলো চেঞ্জ করেছি, সম্ভবত 3 নাম্বার বদল চলতেছে, তাই না? 3 নাম্বার শুরু করে নাই স্যার এখনো। হ্যাঁ সরি, 3 নাম্বার স্যার এখনো শুরু করে নাই। এখন আসি, আমরা এখানে কয়েকটা অবজারভেশন আমরা করতে পারি, যেহেতু এখানে অনেক বিজ্ঞ ডক্টর আছেন, ওনাদের কাছ থেকে মতামত পরামর্শ চাইবো। এবং আমি যে অবজারভেশনে এখন এই মেডিসিনের উপরে কেন অটল আছি, অনড় আছি, অবিচল আছি, কেন
যেহেতু এই পেশেন্ট প্রথমে মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটলো, এরপর একটু কমফোর্ট ফিল করলো, এরপর আমরা কনসেশনিক যেহেতু কয়েকবার কাপিং করে এটা দিচ্ছি। তো এখন আবার অ্যাগ্রাভেশন হয়েছে, এখন ডিজিজ অ্যাগ্রাভেশন না আসলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, এটা এই অবজারভেশন যদি আমরা করি যে যদি ডিজিজ অ্যাগ্রাভেশন হয় তাহলে অবশ্যই মেডিসিন বন্ধ রাখতে হবে এবং প্লাসিবো চালাতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে প্লাসিবো চালাতে হবে। এরপরে 4-5 দিনের মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা কমতে থাকবে। এরপরে মেডিসিন আদৌ আর প্রয়োজন আছে কিনা পরবর্তী পাওয়ার পরবর্তী পোটেন্সি সেটা অবজারভেশন রাখতে হবে। এই জন্য 3-4 দিন না গেলে এটা বোঝার সুযোগ নাই। জি, এই প্রসঙ্গে যদি কারো কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, পরামর্শ দিতে পারেন, যেহেতু অনেক বিজ্ঞ রকম। এমনি আরিফুল ইসলাম, আপনি মনে হয় আচ্ছা মিউট আছেন। জি, আর কোন আজকের ক্লাস প্রসঙ্গে, যেহেতু এটা আসলে আজকের ক্লাস প্রসঙ্গে প্রশ্ন করার কথা ছিল, আপনি যেহেতু অন্য প্রশ্ন নিয়ে আসছেন সেই জন্য আমি এটা দেখিয়েছি। জি স্যার, কারো প্রশ্ন মতামত? স্যার বলছে যে 50 শতমিক আর 50 ডেসিমেল না কি বলছেন, ওটা একটু বলবেন ক্লিয়ার করে জিনিসটা, ডিফারেন্স? জি, 50 শতমিক এবং শতমিক, একটাকে বলে সেন্টিসিমাল আর একটা বলে 50 মিলিসিমাল। এখন দুইটার প্রক্রিয়া দুই ধরনের, বুঝছেন? এই ক্ষেত্রে বিস্তর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? সংক্ষিপ্ত পরিসরে আমরা শততমিক অর্থাৎ সি স্কেল যেটা সেন্টিসিমাল স্কেল, শততমিক মেডিসিন যেটা, যেমন 30, 200, 1M, 10M, 50M, CM, MM, DM, এগুলো সব শততমিক মেডিসিন। ক্লিয়ার? On the other hand, 50 মিলিসিমাল পোটেন্সি, এটাকে বলে LM স্কেল। এটাকে কি বলে? LM স্কেল। আর সেন্টিসিমাল স্কেল সি পোটেন্সি, এটা মুহাদ্দিস হানিম্যান 5th এডিশনে যে সূত্রগুলো উল্লেখ করেছেন সেখান থেকে কাটছাট করে 6th এডিশনে করছেন এইভাবে। তো এটা 5th এডিশনে উল্লেখ করা হয়েছে। আর 6th এডিশন যেটা LM পোটেন্সি, ঠিক আছে, 50 মিলিসিমাল স্কেল যেটা, এটা 50 শতমিক, এটা 6th এডিশনে এটা করা হয়েছে, ঠিক আছে? যে এই বিষয়ে আরো অনেক আছে যে প্রত্যেকটা স্টেপ আপনি কিভাবে করবেন, প্রত্যেকটা স্টেপ আপনি তৈরি করার ক্ষেত্রে এটার বিস্তর আলোচনা আছে, ওদিকে আমি না যাই, ঠিক আছে? সরি, 0/2 যে পোটেনশিয়াল গুলো দেওয়া হয় ওটা কি এটা 6th এডিশন। আজকে ক্লাসের বিষয়ে কোশ্চেন করবেন, এগুলো কিন্তু আসলে ক্লাসের বাইরের কোশ্চেন। আচ্ছা, ওই জন্য আমি জানার ইচ্ছা হলো, ক্লিয়ার করেছেন, জানলাম। হামিউদ্দিন ভাই এবং হানিফ মোহাম্মদ ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার আলোচনায় আসছে, তবে আরো ক্লিয়ার হওয়া দরকার আমার কাছে মনে হইতেছে। ওই হোমিও ঔষধও সাপ্রেস্ট করে, এই প্রসঙ্গটা অবশ্যই করে। আসলে তো আমি বলছি আপনার আলোচনা এটা আসছে, কিন্তু আরো ক্লিয়ার হওয়া দরকার। আর আমরা নিজেরাই রোগীদের রোগটাকে সাপ্রেস্ট করি, যদি সদৃশ ঔষধ না দেওয়া হয় তাহলে সাপ্রেস্ট হয়। এই বিষয়ে আরেকটু ক্লিয়ার করলে মনে হয় সবার জন্য উপকার হবে। ওকে, ধন্যবাদ। এখানে আমি রং ডিরেকশনের কথা বলেছি, এর মধ্যে অলরেডি চলে এসেছে, ঠিক আছে? এখন কখন আমরা ধরে নিব যে এটা মানে সদৃশ হয় না, এটা সাবসাইড হয়েছে। এখন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। দ্য সাইন অফ সাপ্রেশন অর ডিক্লাইন, এটাকে বলে আপনার আপনার লেভেলস অফ হেলথের
অবজারভেশন সম্ভবত 14 থেকে 19 পর্যন্ত, 14 থেকে 19 পর্যন্ত সাইন অফ সাবপ্রেশন অফ ডিক্লাইন অবজারভেশন আপনার 14 টু 19। তো 14 থেকে 19 পর্যন্ত এই অবজারভেশনে বলা হয়েছে যে কখন এটা সাবপ্রেশন হচ্ছে, ডিক্লাইন হচ্ছে, রং ডিরেকশনে যাচ্ছে। তো আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আমার একজন পেশেন্ট, উনিও কিডনি পেশেন্ট ছিলেন। তো ওনার কিডনির ক্রিয়েটিনিন ছিল সম্ভবত 6 সম্ভবত। তো হোমিও চিকিৎসা নিতে নিতে আমি প্রথম যে মেডিসিন সিলেকশন করেছিলাম সম্ভবত ক্যালিকার, মনে হয় ক্যালিকার, এর আগে কি মেডিসিন দিয়েছি অনেকদিন আগের কথা। তো ক্যালিকার দেওয়াতে ওনার পূর্বের যে ব্যথা, প্রচন্ড বাত ব্যথা, এই বাত ব্যথা রিকারেন্ট হয়েছে। ক্যালি জাতীয় যত মেডিসিন আছে লাইকো সহ আপনি নোট করে রাখবেন, কারণ এই সমস্ত কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ক্যালি জাতীয় যত মেডিসিন আছে, লাইকো এবং ক্যালি জাতীয় যত মেডিসিন আছে, বৃদ্ধি না ঘটিয়ে ক্রিয়া করে না। তো ক্যালিকার দিলেই বৃদ্ধি হওয়াটাই স্বাভাবিক। তো অ্যাগ্রাভেশন হচ্ছে ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন, প্রচন্ড বাত ব্যথা ফিরে আসছে। ক্রিয়েটিনিন পয়েন্ট কত এখন পরীক্ষা করে দেখা গেছে 2 তে চলে আসছে। তো গ্র্যাজুয়ালি এটা প্রথমে 4-এ আসছে, এরপরে 2-তে আসছে, 2-তে। আমি তো আলহামদুলিল্লাহ মহা খুশি, আস্তে আস্তে সেটা ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ইন দ্য মিন টাইম উনি কি করলেন, ওনার বাড়ি নোয়াখালীতে, যেহেতু হোমিও ডাক্তার, ঢাকার ডাক্তার, আমার এলাকায়ও হোমিও ডাক্তার, তো ব্যথার জন্য আমি একটা ওষুধ নিয়ে আসি। তো ডাক্তার সাহেব আমার তো ব্যথা, অথচ এই ডক্টরের উচিত ছিল আমার সাথে একটু যোগাযোগ রক্ষা করা, জানা যে আমি কি ওষুধ দিয়েছি। মোহাম্মদ হ্যানিম্যান কিন্তু অর্গানে বলেছেন যে সর্বশেষ কি মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছিল এবং তার ফলাফল কি ছিল, এটা জানার পরেই কিন্তু মেডিসিন হবে। এখন একজন মেডিসিন সুনির্বাচিত মেডিসিন দিয়েছি, মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়েছে, ওই রোগী সহ্য করতে না পেরে অন্য জায়গায় গেছে, এখন তাকে আমি প্লাসিবো দেবো, নতুন করে হিস্ট্রি নিয়ে আসলে অন্য মেডিসিন দিব, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হয়। যাই হোক, এনিওয়ে, তো এই পেশেন্ট ওষুধ নিলেন। তো কি নিলেন ডাক্তারের কাছ থেকে যখন অবস্থা খুব খারাপের দিকে? সর্বপ্রথম ডক্টর দিয়েছেন কলোসিন, বায়োকেমিক ম্যাকফস এবং সর্বশেষ লাইকোপোডিয়াম অনেক গভীর ক্রিয়াশীল মেডিসিন। ব্যথা কিন্তু তার চলে গেছে, দেখেন খুব দ্রুত চলে গেছে। যদি কোনো ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে অবজারভেশন যদি আমরা দেখি, কেন্টস অবজারভেশন, আমরা যেটি কেন্টের অবজারভেশন যদি দেখি, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে খুব দ্রুত রোগ লক্ষণ যদি চলে যায়, বুঝতে হবে আপনি ওই পেশেন্টকে ক্ষতি করেছেন। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ তাকে ক্ষতি করলো না ভালো করলো? এই কলোসিন কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ, লাইকোপোডিয়াম কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ, আর সেই সাথে যুক্ত ছিল বায়োকেমিক ম্যাকফস, তাই না? এনিওয়ে, তাহলে তাকে ওষুধ দেওয়ার পরে আমি তাকে আর আমি ট্যাকল দিতে পারি নাই। পরে ডাক্তার সাহেব তো ক্রিয়েটিনিন বেড়ে গেছে, কত অনেক বেশি, 8, এরপরে 10, 12, 14। একটা পর্যায়ে তাকে আমি বললাম যে ওই ব্যথা না ফিরে আসা পর্যন্ত তাকে আরোগ্য করা সম্ভব হবে না। এরপর আমি তাকে আর রাখি নাই, বললাম যেহেতু ক্রিয়েটিনিন বাড়তেছে, বদনামটা আমারই হবে, অতএব আমি এই রোগী আর দেখতে চাই না। এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কিন্তু একটা কথা বলেছি, কেন্টের একটা উদ্ধৃতি দিয়েছি যে আমাদের হাতে যদি মানুষ হত্যা করার মতো যথেষ্ট শক্তি না থাকতো, তাদেরকে আরোগ্য করতো না। আমি সর্বশেষ এই লাইনটা আবারও বলতেছি যে 1 ডজন নিগ্রোর সাথে রাতের আধারে যারা খুঁড়ে লাফালাফি করে, এদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট কথায় অনভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক যারা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করে, তাদের সাথে আমরা থাকতে অস্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের দেশে বিভিন্ন মেথড আছে, কথায় সিএম নো, এটা বন্ধ করুন। আপনি আরোগ্য করতে না পারলে রোগীকে ক্ষতি করার কোন রকম এক্সচার আমার নাই, ঠিক আছে? আপনাকে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দেখবেন ডাক্তাররা কিন্তু ধুকে মরে, এদের মৃত্যু কিন্তু কঠিন হয়, অতএব এদিক থেকে সাবধান, আমি সহ আপনারা সকলেই। জি, ধন্যবাদ ভাই। আলিফ মোহাম্মদ ভাই। জি, এই প্রসঙ্গে আমি একটু সংযোগ করি। 11:30 বাজে, নাসির ভাই আপনার সবই আসছে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু সংযোগ করলে এটা আরো সম্পূর্ণ হবে। হচ্ছে এগ্রিগেশন, মেডিসিনাল এগ্রিগেশন এন্ড ডিজিজ এগ্রিগেশন, এইটা আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার। আমি এইভাবে বুঝি, আপনার মেডিসিনাল এগ্রিগেশন কালীন সময় পেশেন্ট মানসিকভাবে প্রশান্তিতে থাকবে, যদিও ডিজিজটা অনেক বেশি আকার ধারণ করবে চোখের দৃষ্টিতে,
কিন্তু ফিজিক্যালি সে ওটা অত কষ্ট মনে করবে না, মানসিক বা শারীরিকভাবে সে ফুরফুরা অবস্থায় থাকবে। এটাকে আমরা ধরে নিতে পারি যে মেডিসিনাল এগ্রিগেশন। এটা উল্লেখ করা হয়েছে, মেন্টালি ইমপ্রুভমেন্ট আছে, জি এটা উল্লেখ করেছে। জি আর একটা হলে যে ডিজিজ এগ্রিগেশন যদি হয়, সেক্ষেত্রে তো আমরা বুঝতেই পারবো পেশেন্টের মধ্যে একটা অস্থিরতা, একটা কষ্টের ছাপ সে আমাদের কাছে প্রকাশ করবে। যদি মেডিসিনাল এগ্রিগেশন হয় তখন আমাদেরকে আদার্স মেডিসিন খুঁজতে হবে। আর যদি যদি ডিজিজ হয় তাহলে আদার্স মেডিসিন। আর মেডিসিনাল এগ্রিগেশন হলে তো ওই রূপে আমাদের প্লাসিবো দিয়ে বসে থাকতে হবে। এই জায়গাটা আমাদের ডাক্তারদেরও যেমনি ভাবে ধৈর্য ধরা কঠিন, রোগীদেরও কিন্তু ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। তবে মেডিসিনাল এগ্রিগেশনের সময় রোগী যাবে না, ডিজিজ এগ্রিগেশনের সময় রোগী চলে যাবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা সাপ্রেস্টের বিষয়। সাপ্রেস্ট নানা কারণে হয়, হোমিও দ্বারাও হয়। হোমিও দ্বারা হওয়ার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো মেডিসিনের পরিমাণ বেশি দেওয়া। আমাদের হাত থেকে মেডিসিন বেশি পড়ে যায়, এক ফোঁটা তো পরেই 2, 3, 4 ফোঁটাও কেউ কেউ আমরা দিয়ে থাকি। তা আসলে যে সূক্ষ্ম আকার যেটা, এই যে 20 নাম্বার বড়িতে আমরা 1টা বা 2টা দানা সর্বোচ্চ, সেখানে যদি আপনি 1 ফোঁটা দেন তো 100 দানা দিয়ে দিলেন। এই যখনই আপনি মেডিসিন পরিমাণ বেশি দিবেন তখন কিন্তু সাপ্রেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। সাদৃশ মেডিসিনও সাপ্রেস্ট করে ফেলতে পারে। এইটুকু আমি সংযোজন করলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আগামী ক্লাসের বিষয়ে আপডেট হিসেবে জানানো যাচ্ছে। আগামী 4 জুলাই রোজ শুক্রবার রাত 10টায় ম্যাটেরিয়াল মেডিকেল থেকে পালসেটিলা মেডিসিনের উপরে আলোচনা করবেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাশ করা সাবেক শিক্ষার্থী, ইবনে সিনা হাসপাতালের সম্মানিত মেডিকেল অফিসার, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার মকসুদুল্লাহ স্যার। আগামী শুক্রবার মেডিসিন পালসেটিলার উপর আলোচনা করবেন ডাক্তার মকসুদুল্লাহ স্যার। সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে আমি আজকের ফটো এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের প্রোগ্রাম শেষ করার জন্য হামিমুদ্দিন ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। স্যার আজকের ক্লাসের ভিডিও পাওয়া যাবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি বিশ্বজিৎ ঢালি প্রশ্ন করছেন আজকের ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে কিনা। রেকর্ডিং পাওয়া যাবে। আপনি একটু মেসেঞ্জে, এখানে যে মেসেজ অপশান আছে ওইখানে একটু আমাকে আপনার নাম্বারটা দিয়ে রাখেন। মেসেজ অপশানে আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। আগামীকালকে আজকের ক্লাসের রেকর্ডিংটা আমরা আপলোড দিব। আমরা আজকে অত্যন্ত সুন্দর আলোচনা হলো আমাদের দুই বিজ্ঞ হোমিওপ্যাথ ডক্টর নাসির উদ্দিন, সাথে আমাদের অ্যাড করলেন ডক্টর মোহাম্মদ আবু হানিফ মাহমুদ ভাই। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, যারা যুক্ত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাই। আজকে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আশা করছি যে সবাই অনেক ভালো বুঝতে পেরেছেন এবং সবাই খুব পিনপতন নীরবতা অবলম্বন করেছিলাম যে আলোচনাকে উপভোগ করেছেন। আমরা এই ধরনের আলোচনা আরও আমরা নিয়মিত ইনশাআল্লাহ আমাদের গ্রুপে হবে। আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আজকের আলোচনায় বিশেষ করে লেভেল অফ হেলথের উপরে আমার কাছে মনে হয়েছে যে লেভেল অফ হেলথের উপরে আরও বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন আছে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা লেভেল অফ হেলথের মানে যে প্রত্যেকটা লেভেল 1, 2 প্রত্যেকটা একটা করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটা আরও ভালো বিস্তারিত শিখতে। তো আজকে 2টা বিগ টপিকস ছিল, লেয়ার্স অফ হিলিং অ্যান্ড লেভেলস অফ হেলথ। আসলে এগুলো আলোচনা আরও বেশি হলে আরও বেশি শিখতে পারবো। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদেরকে শেখাবেন। আমরা আশা করছি সঠিক হোমিওপ্যাথিক যে প্র্যাকটিস এটা আমরা এখানে শিখতে পারবো ইনশাল্লাহ। এবং যারা পিওর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন অ্যাকর্ডিং টু দ্য অর্গান অফ মেডিসিন, তাদেরকেই আমরা চেষ্টা করব এখানে বেশি বেশি ইনভাইট করতে, যাতে আমরা সঠিক বিষয়টা শিখতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে সাপ্রেশন নিয়ে অনেক কথা হয়েছে। আমি খুবই খুশি হয়েছি যে সাপ্রেশন নিয়ে এইভাবে করে ওপেন ডিসকাশনের জন্যে। কারণ হচ্ছে সাপ্রেশন এখন অহরহ আমাদের ডক্টররা বুঝে না, অথবা বুঝে না বুঝেই সাপ্রেশন করে ফেলছি আমরা বিভিন্নভাবে। আমরা মনে করছি পেশেন্টটা ভালো হয়ে গেছে, আসলে যে সাপ্রেশন হয়ে গেছে এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আরও পড়াশোনা করব। আমাদের এই মাসে
কলকাতার আমাদের খুবই সিনিয়র, মোস্ট সিনিয়র, যিনি আমাদের হচ্ছে ডক্টর জেন কাঞ্জিলালের স্টুডেন্ট তপন কাঞ্জিলাল এবং বিভা কাঞ্জিলালের স্নেহধন্য স্টুডেন্ট আমাদের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার এই মাসের 11 তারিখে আমাদের এই টপিক্সের উপরে আলোচনা করবেন। সাপ্রেশন, পিলিয়েশন অ্যান্ড কিউরের উপরে তিনি আলোচনা করবেন এবং প্রত্যেক মাসে একটা করে আলোচনা অমরনাথ চক্রবর্তী স্যারের থাকবে। পাশাপাশি আমাদের মধ্যে যারা বিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর আছেন তারা আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের মাধ্যমে আমরা একজন সঠিক হোমিওপ্যাথিক ডক্টর এবং বিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডক্টর হয়ে উঠব এই আশা রেখে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর ক্লাস, সুন্দর আয়োজন আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার বলছি নাম্বার অনেকেই দিয়েছে, আমিও দিয়েছি, আপনি একটু অ্যাড করে নেবেন কাইন্ডলি।